পুরনো কলকাতার প্রবাদ আছে যে মা দুর্গা মর্তে এসে প্রথমে জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে গয়না পরে সাজেন, তারপর কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে ভোজ করেন এবং সর্বশেষে শোভাবাজার রাজবাড়িতে রাত জেগে নাচ গান ও যাত্রা দেখেন। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুর্গাপুজো মানে বাঙালির কাছে এক চিরন্তন আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধন, যেখানে পরিবারের সবাই একত্রিত হয় এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব কলকাতার জনপ্রিয় বেশ কয়েকটি বনদী বাড়ির দুর্গাপুজোর ইতিহাসকে। প্রথমেই বলি জোড়াসাঁকোর দাঁ বাড়ির কথা। এই বাড়ির আদিকর্তা ছিলেন গোকুলচন্দ্র দাঁ। এনার পুত্র শিবকৃষ্ণ দাঁর হাত ধরেই 1839 সালে জোড়াসাঁকোর দাঁ বাড়িতে দুর্গাপুজোর সূচনা হয়। দাঁ বাড়ি ছিল গন্ধবণিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং শিবকৃষ্ণ দাঁর আমলে নানা রকম ব্যবসা ছাড়াও তিনি আসানসোলের কোলিয়ারি কিনে সেখানে রেল লাইন স্থাপনের বরাত পান। তার বিপুল আয়ের একটি অংশ দিয়ে উনি দুর্গাপুজো শুরু করেন। শিবকৃষ্ণ দাঁকে সেকালে কুবেরের সাথে তুলনা করা হতো। উনি নিজে কুলীন ব্রাহ্মণদের সাথে পাল্লা দিতে সোনার তৈরি পৈতে পড়তেন। উনি যেহেতু নিজে সাজতে খুব ভালোবাসতেন, তাই দেবী প্রতিমাকে সাজানোর জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতেন। দেবী প্রতিমার শাড়ি বোনা হতো সোনার ও রূপোর সুতো দিয়ে, আর তাতে থাকতো নানা রকম মূল্যবান পাথর। এছাড়াও নানা রকম দামি স্বর্ণালঙ্কারে দেবীর সর্বাঙ্গ ভূষিত থাকতো। দেবীর চালচিত্রে থাকতো তামা ও পিতল দিয়ে তৈরি একরকম ধাতুর পাতের নকশা, আর ওই সমস্তটাই আসতো প্যারিস ও জার্মানি থেকে। এছাড়াও রয়েছে সুসজ্জিত এক রকমের ছাতা। কথিত আছে প্রতি বছর দেবী দুর্গার জন্য নতুন সাজ আসতো সাগরপাড়ের ইউরোপীয় শহর থেকে, আর এক বছরের সাজ পরের বছরের পুনরাবৃত্তি হতো না। তবে 1940 সালের পর থেকে একই রকমের সাজ এখনো চলে আসছে। শিবকৃষ্ণ দাঁড় পুজোর সাথে ঠাকুরবাড়ির প্রিন্স দ্বারকানাথের বাড়ির পুজোর খুব রেশারেশি ছিল। একবার দ্বারকানাথ ঠাকুর শ্রীকৃষ্ণ দাঁকে টেক্কা দেওয়ার জন্য নিজের বাড়ির প্রতিমা সোনার গয়না সমেত গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন, যা নিয়ে কলকাতায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল সেই সময়। দাঁ বাড়ির পুজো হয় বৈষ্ণব মতে। এখানে দেবী কন্যা রূপে পূজিত হন। এখানে কোনো বলি প্রথা নেই। রথের দিন কাঠামোর পুজোর মাধ্যমে দেবী পূজার সূচনা হয়। এই বাড়িতে প্রতিপদের দিন বোধন হয় এবং সেদিন থেকেই পূজা শুরু হয়ে যায়। দাঁ বাড়িতে অন্নভোগের চল নেই। শুকনো চালের নৈবেদ্য ও লুচি, খাজা, নানা রকম মিষ্টি বাড়িতে প্রস্তুত করে নিবেদন করা হয়। অতীতে অনেক নাচ গানের অনুষ্ঠান হলেও কালের নিয়মে সেই জৌলুস আজ অস্তমিত। তবুও ঐতিহ্যের ধারক হিসাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দাঁ বাড়ি। দ্বিতীয়, অভয়চরণ মিত্র বাড়ির পুজো। এই বাড়ির আদি পুরুষ হলেন গোবিন্দরাম মিত্র। 1697 সালে ইংরেজরা যখন পাকাপাকিভাবে নিজেদের আধিপত্য স্থাপন করেন, তখন ইনি ছিলেন ভারতীয় হিসেবে দ্বিতীয় ডেপুটি কালেক্টর। ঘোড়াগাড়ি চালানো প্রথম বাঙালি ব্যক্তিও ইনি। কুমারটুলিতে 50 বিঘা জমির ওপর উনি এক সুন্দর প্রাসাদ নির্মাণ করেন। এই বাড়িরই উত্তর পুরুষ হলেন অভয়চরণ মিত্র। এ বাড়িতে গোবিন্দরাম মিত্রের আমলে দুর্গাপুজো শুরু হলেও অভয়চরণ মিত্রের আমলে তার জৌলুস বৃদ্ধি পায়। এই বাড়ির দুর্গা প্রতিমাকে নানা রকম স্বর্ণালঙ্কার ছাড়াও স্বর্ণ ও রৌপ্য পত্রে মোড়া হতো। এছাড়া দেবীর ভোগে থাকতো 30 থেকে 50 মণ চালের নৈবেদ্য। এছাড়াও নানা রকম মিষ্টি, গজা, নিমকি, লুচি, রাধাবল্লভী ইত্যাদি দেবীকে নিবেদন করা হতো। এখনো এই রীতি অব্যাহত আছে। এখানে কুমারী পুজোর চল আছে এবং পশু বলি নিষিদ্ধ। এই পরিবারের আদি পুরুষের বানানো ঘাট, যেটি বর্তমানে বাগবাজার ঘাট নামে পরিচিত, সেখানে সাড়ম্বরে প্রতিমা নিরঞ্জন হয়। তৃতীয়, শোভাবাজার রাজবাড়ি। ঐতিহ্য ও সাবেকিয়ানায় ভরপুর শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠা করেন রাজা নবকৃষ্ণ দেব। অল্প বয়সে পিতৃহারা হওয়ার পর তাঁর মায়ের চেষ্টায় তিনি আরবি ও ফার্সি ভাষা শেখেন ও পরে ইংরেজি ভাষাও। তিনি ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস এর ফার্সি শিক্ষক। এছাড়াও ইংরেজদের আরবি ও ফার্সি ভাষার দলিল দস্তাবেজ পড়া ও নানা বিষয়ে ইংরেজদের পরামর্শদাতা হিসাবে তিনি নিযুক্ত ছিলেন। 1757 সালের পলাশীর যুদ্ধের সময় গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। তিনি ছিলেন নবকৃষ্ণ দেবের বিশেষ বন্ধু। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য ইংরেজদের পরামর্শদাতা হিসেবে নবকৃষ্ণের ভূমিকা ছিল অগ্রগণ্য। ফলপ্রসূ জয়লাভের পর নবকৃষ্ণ দেব পেয়েছিলেন বিপুল উপঢৌকন, রাজবাহাদুর খেতাব। এছাড়াও বর্তমান এই বাড়িটি অবশেষে বিজয়োৎসব হিসেবে সূচনা হলো শোভাবাজার রাজবাড়িতে কলকাতার অন্যতম প্রাচীন দুর্গাপুজো, যার নেপথ্য ছিলেন স্বয়ং লর্ড ক্লাইভ। শোনা যায় হাতির পিঠে চেপে লর্ড ক্লাইভ এই বাড়ির পুজো দেখতে আসতেন। এই বাড়ির প্রতিমার একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে।
নবকৃষ্ণ দেব ছিলেন দুর্গা প্রতিমার ডাকের সাজের সূচনাকার। সুদূর জার্মানি থেকে ডাকে করে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে প্রতিমার সাজ আসত বলে লোকের মুখে মুখে প্রতিমার ওই সাজের নাম হয়ে গেল ডাকের সাজ, যার নবসংস্করণ হলো শোলার সাজ। সেই সময় এই বাড়িতে পুজোর কদিন নানান অনুষ্ঠান হতো, যার মধ্যে নাচ গানের আসর ছিল অন্যতম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামী বাইজিদের আনা হতো। এর সাথে বল ড্যান্স, খেউর, তরজার আসর এবং যাত্রার আসর সাড়ম্বরে অনুষ্ঠিত হতো। এই বাড়িতে উল্টো রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে দেবী পুজোর সূচনা হয় এবং চিরাচরিত প্রথা মেনে বাড়িতেই নির্ধারিত প্রতিমা শিল্পী দ্বারা প্রতিমা নির্মিত হয়। এখানে মা দুর্গার বাহন হিসেবে ঘটক আকৃতির সিংহ দেখতে পাওয়া যায়। অসুরের গায়ের রং হয় সবুজ। এই রাজবাড়িতে কোনো অন্নভোগের চল নেই। পুজোর সময় থেকে বাড়িতেই চিরাচরিতভাবে ভিয়েন বসে এবং নানা রকম ভাজা মিষ্টি, শুকনো মিষ্টি, নিমকি, কচুরি ইত্যাদি প্রস্তুত করে দেবীকে নিবেদন করা হয়। আর নারকোল ও ক্ষীর দিয়ে এক রকমের মিষ্টি এই বাড়িতে তৈরি হয়, যার নাম আদা। আগেকার দিনে সন্ধি পুজোর সময় কামানে গোলাবর্ষণ করা হতো, বর্তমানে বন্দুকের ফাঁকা আওয়াজ করা হয়। আগে সপ্তমী, অষ্টমী ও নবমীতে পশু বলি প্রথা থাকলেও বর্তমানে তা বিলুপ্ত। এখন শুধুমাত্র এই 3 দিন আখ, চাল কুমড়ো ও মাগুর মাছ বলি দেওয়া হয়। দশমীর দিন অপরাজিতা পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে শেষ হয় দেবী পূজা। পূর্বে ভাসানের সময় নীলকণ্ঠ পাখি ওড়ানোর চল থাকলেও এখন শুধুমাত্র মাটির নীলকণ্ঠ পাখি করে তা জলে ভাসিয়ে দেওয়া হয়। পরিশেষে বলি, শুধু ইংরেজ রথী মহারথীরাই নন, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, বিদ্যাসাগর, গান্ধীজির মতো মানুষজনও এ বাড়ির পুজো দেখতে আসতেন। রাজা নবকৃষ্ণ দেবের 7 রানী নিঃসন্তান থাকায় তিনি তার দাদার ছেলে গোবিন্দমোহনকে দত্তক নেন। পরবর্তীকালে 1782 সালে রাজা নবকৃষ্ণ দেবের 7ম স্ত্রীর গর্ভে জন্ম নেয় রাজকৃষ্ণ দেব। এই 2 পুত্র বড় হলে রাজা নবকৃষ্ণ দেবের সব সম্পত্তি দুভাগ হয়। বর্তমানে এই সাবেক পুজোটি রাজা নবকৃষ্ণ দেবের দত্তক পুত্র ও নিজ পুত্র রাজকৃষ্ণ দেবের মধ্যে 2টি শাখায় বিভক্ত, বড় তরফের পুজো ও ছোট তরফের পুজো হিসাবে। তাহলে এবছর দুর্গাপুজোয় এই 3টি বনেদি বাড়ির সাবেকি পুজোগুলির মধ্যে কোনো একটি হতেই পারে আপনার মহাষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জায়গা। শুধু তাই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার জন্য কিছু পছন্দের ছবি বা সেলফিও এসব বাড়িতে এসে আপনি তুলে রাখতে পারেন। আপনাদের সবার পুজো ভালো কাটুক এই প্রার্থনা করি। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।